কি অবস্থা? দেখেন, তাহলে আমরা কি করব? মেশ অ্যানালাইসিস করব। মেশ অ্যানালাইসিস করার ক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, যে প্রতিটা লুপে প্রতিটা মেশ মনে আছে? মেশ বলে দিয়েছিলাম, মেশ হলো এমন একটা বদ্ধ পথ যার ভিতরে আর কোনো লুপ থাকবে না। কি থাকবে না? লুপ থাকবে না। মানে তুমি যখন তোমাকে লুপ বলতাম তখন তুমি কি করতা? এই একটা লুপ, এই একটা লুপ, এই একটা লুপ। আবার এমন হতে পারে পুরোটা মিলে একটা লুপ, আবার এমন হতে পারে শুধুমাত্র এইটুকু মিলে একটা লুপ। হতে পারে না? লুপ মানে একটা লুপের ভিতরে একাধিক লুপও থাকতে পারে, বাট মেশ তখনই হবে যখন ওই মেশের ভিতরে আর কোনো লুপ থাকবে না বা বদ্ধ পথ থাকবে না। তোমাকে যদি বলি এরকম কয়টা পথ আছে, বদ্ধ পথ আছে যার মধ্যে ভিতরে আর কোনো বদ্ধ পথ নাই, তুমি কয়টা বলবা? এই একটা, দুইটা, তিনটা। কথা বুঝছো? তো তোমাকে ফার্স্টে কি করতে হবে, তুমি যে কোন একটা বদ্ধ পথের কারেন্টটা তুমি ধরে নাও I1, এইভাবে একই ডিরেকশন ধরে নিতে হবে, বুঝছো? I2, হ্যাঁ, সবগুলো একই ডিরেকশন ধরে নিতে হবে। তুমি এটা নিলে বা ওইটা নিলে ওইরকম এরকম ভাবে ধরা যাবে না। হ্যাঁ, একই ডিরেকশন ধরে নাও I2, এটাকে ধরে নাও কত? I3। তো তুমি যদি ভেঙে ভেঙে করতে চাও তাহলে কি করবা? এভাবে করবা যে এটার কারেন্ট কত, প্লাস মাইনাস, তাহলে যাচ্ছে এদিকে প্লাস মাইনাস। এটা প্লাস মাইনাস দেওয়ার দরকার নাই, এটা পরে বলতেছি। এটার ক্ষেত্রে শুধু প্লাস মাইনাস দিলে কোনো সমস্যা নেই। দেখেন এই কারেন্টটা যাচ্ছে কোন দিকে? এইদিকে না? এইদিকে যাচ্ছে। মনে রাখবা তুমি যে মেশে মানে অ্যাপ্লাই করবা, যে মেশে মানে যে মেশে তুমি মেশ অ্যাপ্লাই করবা, ওই মেশের কারেন্টটা সবসময় বড় ধরতে হবে। কত ধরতে হবে? বড় ধরতে হবে। তো আমরা যদি একটু হিসাব করি তাহলে এই শাখার কারেন্ট কত বলো? এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, এখানে যদি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল অ্যাপ্লাই করলে -10 কত +10 গুণন এর ভিতরে প্রবাহিত কারেন্টের মান কত? I1। আসো এইদিকে আসবা না? এই কারেন্টটা যদি বড় হয়, কারেন্ট যাচ্ছে কোন দিক থেকে? উপর থেকে নিচের দিকে না? এই I1 যদি বড় হয় তার মানে এই দিক থেকে এইদিকে আসতেছে। বাট এই 1 ওহমের ভিতরে কি শুধুমাত্র I1ই যাচ্ছে নাকি I2 যাচ্ছে? I2। এইটা I2 কোন দিকে যাচ্ছে দেখো? নিচের দিক থেকে উপরের দিক। তাহলে আমরা কোনটা পজিটিভ ধরবো? ধরবো হলো এইটা, কারণ আমরা এই মেশে অ্যানালাইসিস অ্যাপ্লাই করছি নাকি? এই মেশে কি অ্যানালাইসিস করছি, তার মানে আমাদের কি করতে হবে? I1টা বড়, I2টা বড়। দেখো I1 এর ভিতর শুধুমাত্র I1 না, I2 এর প্রভাব আছে। I1 যাচ্ছে নিচের দিকে, I2 যাচ্ছে ঘুরে উপরের দিকে। কথা বুঝছো আদনান? আচ্ছা, তার মানে আমাদের কি করতে হবে? প্লাস কোন ডিরেকশন অনুযায়ী? এটা প্লাস, এটা মাইনাস না, কারণ ডিরেকশন I1 এর জন্য, I1 অনুযায়ী। তো প্লাস 1 ইনটু কত হবে? I1 মাইনাস কত? I2। তারপরে দেখো প্লাস কত? 2 ইনটু I1 মাইনাস I3। এটা বুঝছো? ইকুয়াল টু কত? 0। তার মানে এখানে যদি হিসাব করি I1 কত আছে? 10, 11, 12, 13, তার মানে 13 I1। এবার আছে I2 কত? -I2 মাইনাস I2 প্লাস 2I3 প্লাস কত? মাইনাস 2I3 ইকুয়াল টু এই পাশে 10টা ওই পাশে গিয়ে +10 হয়ে গেল। 1 নং সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি হবে? এই লুপে এই মেশে অ্যানালাইসিস করব, তাহলে এটা কি? এটা এইদিকে যাচ্ছে, তার মানে +2I2 প্লাস কত? 10I2 মাইনাস কত? I3 প্লাস কত? 1 ইনটু I2 মাইনাস কত? I1। এটা বুঝছো? 0। আদনান, এটাতে দেখো তো এই I2 এর মধ্যে, এই 2 ওহমের মধ্যে দিয়ে I2 ছাড়া কোনো কারেন্ট প্রবাহিত হবে? তার মানে এইটার কারেন্ট যাচ্ছে কোন দিকে? এই দিক থেকে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। যখন আমরা এই মেশে অ্যানালাইসিস করব তখন কি এই কারেন্টটা পজিটিভ ধরে কোন ডিরেকশনে যাচ্ছে সেটাকে পজিটিভ নেগেটিভ ধরবো। হ্যাঁ, ধরবো। তাহলে এখান থেকে আমরা যাচ্ছি প্লাস, এর ভোল্টেজ ড্রপটা কি হবে বলো? 2 ইনটু I2 না? 2 ইনটু I2 প্লাস, দেখো তো এই 10 এর ভিতরে থেকে শুধুমাত্র কি I2 কারেন্ট যাচ্ছে? I2 কারেন্ট এইদিকে যাচ্ছে, আর I3 ঘুরে কিন্তু আবার এইদিকে যাচ্ছে। ডিরেকশনটা উল্টা না? আমরা অ্যানালাইসিস করতেছি কোনটাতে? I2 টাতে। তো 2 তে যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে 2 কারেন্টটা বড়, আর I3 কারেন্ট কি বিয়োগ। একে অপরকে বিপরীত দিকে না, কারেন্টটা তো অবশ্যই বিয়োগ হবে নাকি? একটার দিকে বিয়োগ হবে। প্লাস এখানে আসো, এখানে কি 1 আছে না? এখন আমরা I2
মানে মেশে আমরা অ্যানালাইসিস করছি, তার মানে I2 কারেন্ট বড়, আর এখানে বিয়োগ হচ্ছে কি I1 কারেন্ট। কথা বুঝছো? আদনান ইকুয়াল টু কত? লুপ কমপ্লিট ইকুয়াল টু কি 0 হয় না? এখান থেকে আমরা যদি I1 একটু ক্রমান্বয়ে সাজাই তাহলে মাইনাস I1 2I2 একটা I2 না 10I2, হ্যাঁ 10I2, তাহলে 12I2 আর একটা I2 13I2, তার মানে প্লাস কত 13I2 মাইনাস কত 10I3 ইকুয়াল টু কত 0। এটা হলো 2 নং সমীকরণ। এবার আসো এখান থেকে একটা, এখান থেকে একটা, বুঝে নাও, এখান থেকে আর একটা হবে। এখানে আমরা কি অ্যাপ্লাই করব? এখানে একটা অ্যাপ্লাই করব, এখানে অ্যাপ্লাই করব কি এই লুপে। তো এই লুপে যদি অ্যাপ্লাই করি এখানে 10I3 - I2 হবে না? 10 প্লাস কত হবে 1 ইন্টু I3 নাকি? তারপরে প্লাস কত 2I3 মাইনাস I1 ইকুয়াল টু কত 0। তার মানে এখানে I1 কত আসতেছে মাইনাস 2I1, I2 কত আসতেছে 10I2, ঠিক আছে, মাইনাস 10I2 মাইনাস 10I2 এবং তারপরে কত আসতেছে দেখেন তো 10I3 1I3 কত 11I3 প্লাস কত, তার মানে 13I3 প্লাস 13I3 ইকুয়াল টু কত 0। এটা হলো 3 নং সমীকরণ। এখন ফ্রম ইকুয়েশন 1 2 3, ফ্রম ইকুয়েশন সলভ করে এটা পাবা। অবশ্যই I1 এর মান একটা পাবা, I2 এর মান একটা পাবা, I3 এর মান একটা পাবা। এটুকু কাজ করবে ক্যালকুলেটর। হ্যাঁ, এটা হবে आंसर। এখন আসো একটা টেকনিক শিখিয়ে দেই। এই সমীকরণ তিনটা এক লাইনে করবা কিভাবে? তিনটা এক লাইনে করবা হলো যে দেখো এক লাইনে কিভাবে আসে। এই যে 10I1 AI1 মানে এই লুপে কতগুলো রেজিস্ট্যান্স আছে দেখো তো কয়টা আছে? 10I1 1I1 কত আসলো 11I1, আর কত আছে 2 আছে, তার মানে কত আসলো 13 না? তার মানে 13I1। দেখো I1 দেখো তো মাইনাস সম্পর্ক কার কার সাথে আছে? এটার সাথে কোনো মাইনাস সম্পর্ক আছে? মাইনাস সম্পর্ক আছে কার কার সাথে? 1 এর সাথে আর 2 এর সাথে। তো এটার সাথে যদি মাইনাস হয় এই মাইনাসটা কার সাথে বলো তো? 1 এর সাথে না? আর 1 তাহলে কি I2, এই তো দেওয়া যায় না দেওয়া তাই মানে শুধু I2 লিখলেও একই হয় নাকি? আচ্ছা, তারপরে এটার সাথে সম্পর্ক কি মাইনাস 2I3 ইকুয়াল টু কত 0। ও না এখানে একটা বিষয়, তো ঘুরে আসলাম, ঘুরে আসার পরে এই লুপে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, কোনো যদি ভোল্টেজ সোর্স থাকে ইকুয়াল টু দেব। দেখো তুমি যেদিকে কারেন্ট যাচ্ছ ভোল্টেজ সোর্সের কারেন্টও যদি সেদিকে যায় তাহলে তুমি ধরে নিবা ওই ভোল্টেজটা পজিটিভ ভোল্টেজ ইকুয়াল টু পরে। তুমি যেদিকে যাচ্ছ দেখো কারেন্ট যাচ্ছে কোন দিকে? ওইদিকে না? এই ভোল্টেজ সোর্সের কারেন্ট কোন দিকে যাবে? ওই দিকেই যাবে। মানে একই দিক থাকলে পজিটিভ ইকুয়াল টু পরে, কিন্তু ইকুয়াল টু পরে পজিটিভ, তাহলে এটা হয়ে গেল কত 1 নং সমীকরণ। 2 নং সমীকরণে দেখো 2 নং সমীকরণ কি? তুমি এই লুপে অ্যাপ্লাই করবা, তার মানে I1 এর সাথে সম্পর্ক কি কি আছে? শুধুমাত্র 1I1, কত এই 1টা শুধু I1 এর সাথে সম্পর্ক আছে না? তো আমরা তো সিরিয়াল ওয়াইজে লিখবো নাকি? I1 এর পরে I2 লিখবো, I2 এর পরে I3 লিখবো নাকি? তো এই 1টা শুধু আছে I1 এর সাথে সম্পর্ক, তার মানে আমরা কি লিখবো কি সেটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? আমরা যদি এই লুপে অ্যাপ্লাই করি তার মানে এই I1টা এখন কি নেগেটিভ হবে না? তার মানে কি মাইনাস I1। দেখো এখন I2 কেমন হবে? প্লাস I2 আছে কত 2 10 12 12 একে কত 13, মানে I2 এর ঘরে যা থাকবে তুমি যে ঘরে অ্যানালাইসিস করবা ওই ঘরের সবগুলো রেজিস্ট্যান্সের যোগফল হবে শুধুমাত্র ওই কারেন্টের জন্য। কথা বুঝছো? তার মানে এটা কত 2 কত 12 13, তার মানে 13I2। এখন দেখো তো মাইনাস সম্পর্কে শুধুমাত্র কি 1 এর সাথে ছিল, আরেকটার সাথে ছিল না? 10 ছিল, তার মানে এটা কি মাইনাস 10I3 ইকুয়াল টু কত? আর কোনো ভোল্টেজ সোর্স আছে নাই, তার মানে 0। এটা হলো 2 নং সমীকরণ। হ্যাঁ, এবার 3 নং আসো। 3 নং এ একই কাজ। হ্যাঁ, তো আমরা I1 আগে সাজাই। I1 ছিল কে কে? I2 এর সাথে না? I2 এর সাথে I1 ছিল না? I2 এর সাথে 2 ওহমের সাথে, 2 ওহমের সাথে যদি I1 থাকে তার মানে মাইনাস 2I1 প্লাস কত? প্লাস হবে এখন পরে I2 আমরা বসাবো না?
i2 দেখো তো আমরা কোন ঘরে অ্যাপ্লাই করতেছি, i3 এর ঘরে, তার মানে i3 ছাড়া সবকিছু নেগেটিভ নাকি, i3 ছাড়া বাকি সকল নেগেটিভ, তার মানে i2 কার সাথে সম্পর্ক আছে 10 না, তার মানে -10 i2 প্লাস যেহেতু আমরা i3, এখন দেখো তো টোটাল কত হবে 10 1 11 আর 2 কত 13 i3 ইকুয়াল টু কত 0। এটাই হলো 3 নং সমীকরণ। কোনো সমস্যা আছে? একদম সহজ না, এক লাইনে করা যায় না? করা যায়। এটা সলভ ফাংশন করো তো দেখি কি আসে। তাহলে সুপার মেশ শুরু করি। হ্যাঁ, সুপার মেশ কি, দুটি মেশের মধ্যে যদি একটি কমন কারেন্ট সোর্স থাকে, যেমন i1 এবং i2 বের করতে হবে। হ্যাঁ, তো দেখো দুইটা সোর্সের ভিতরে যদি কারেন্ট সোর্স থাকে, আচ্ছা আমরা যদি বলি এখানে যে কাজটা প্রথমে করতে হবে, 1 নাম্বার কাজ হলো যেখানে সুপার মেশ আছে, যেখানে মেশের ভিতরে মেশের ভিতরে যখন একটা কারেন্ট সোর্স আছে সেটা আগে ভাঙতে হবে। সেটা কিভাবে ভাঙবো? দেখেন 6 অ্যাম্পিয়ার কোন দিকে যাচ্ছে, উপর দিকে যাচ্ছে না, আর উপরের ডিরেকশন অনুযায়ী i1 যাচ্ছে না i2 যাচ্ছে। আমি যদি বলতাম এই শাখার কারেন্ট বের করা, তুমি কি করতা? হয় i1 মাইনাস কত i2 করতা, অথবা i2 মাইনাস কত i1 করতা, নাকি? এটাই তো করতো নাকি? এই 2 এর মধ্যে দিয়ে কোন শাখার কারেন্ট যায়? এই দুই শাখার বিয়োগফল, কারণ একটা আসে নিচ দিকে আর একটা যায় উপর দিকে, বুঝেন নাই? তো বিয়োগফলের মানটাই দেওয়া আছে কত 6। আমরা যে বিয়োগফল করব সেটার মান কত 6 না? এখন কোনটাকে বড় ধরবো? এই 6 অ্যাম্পিয়ারের কারেন্ট সোর্সের দিক যেদিকে আছে সেই দিকে যে কারেন্টটা যাচ্ছে সেটাকে আমরা পজিটিভ ধরবো, বড় ধরবো। মাইনাস যেটা তার বিপরীত দিকে যাচ্ছে সেটা হলো কত নেগেটিভ। তার মানে এই যে i2 মাইনাস i1 কত আসলো 6 আসলো। একটু যদি আমরা সাজাই i1 পরে i2 সাজাই, তাহলে মাইনাস i1 প্লাস i2 ইকুয়াল টু কত 6 আসে কিনা বলো? এটা কত 1 নং সমীকরণ। কয় নম্বর সমীকরণ? 1 নং সমীকরণ। এখন তুমি কি করবা? এখন করবা হলো যে তুমি এই কারেন্ট গুলোকে ঠিক আছে, বাট এটাকে একটা ওপেন সার্কিট কল্পনা করতে হবে। কি করতে হবে? ওপেন সার্কিট কল্পনা করবা। ওপেন সার্কিট কল্পনা করলে আমি এটা মুছে দিলাম। ওপেন সার্কিট যদি কল্পনা করি এর ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হবে? এটাও বাদ নাকি? ওপেন সার্কিট কল্পনা করে পুরো লুপের মধ্যে আমাদের একটা কেভিএল অ্যাপ্লাই করতে হবে। কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমরা -20 প্লাস কত বলতো 6i1 না, 6i1 প্লাস কত 10 কত বলো i1 না i2 হবে? i2 হবে। এই শাখায় কারেন্ট কে যাচ্ছে i2 না, প্লাস কত 4i2 ইকুয়াল টু কত 0। এখানে মাইনাস, এখানে i1 কত আছে বলতো 6i1 প্লাস কত 14i2, এই পাশে 20 ওই পাশে গেলে কি হবে পজিটিভ। তাহলে 2 নং সমীকরণ। ফ্রম ইকুয়েশন অ্যান্সার হয়ে গেছে। সলভ করলে i1 পাবা i2 পাবা। সহজ না? এই একটা আগে প্র্যাকটিস করে দেখো। হ্যাঁ, নতুন করে আর কিছু দিলাম না। হ্যাঁ, এগুলাকে বেশি হয়ে যাচ্ছে একটা প্র্যাকটিস। আচ্ছা, সোর্স ট্রান্সফরমেশন একটা ম্যাথ করে দিই। হ্যাঁ, কেভিএল কেসেল করা দিলাম না। হ্যাঁ, কেভিএল কেসেল বলতেছি যে স্টার ডেল্টা, ওটা দিয়ে অত দূরে কেন যাচ্ছে? ওটা তো ডিপেন্ডেন্ট সোর্স পার হয়ে গেল। করে দেওয়া লাগবে। কোনটা করে দেবো বলো? হ্যাঁ,
3 নাম্বার করি, হ্যাঁ। তো সোর্স ট্রান্সফরমেশন দেখেন, বলছে যে I0 কারেন্ট বের করতে হবে। মনে রাখবা যেই রোধের কারেন্ট কিংবা ভোল্টেজ ড্রপ বের করতে বলবে, যেই রোধের, ওইটাকে পরিবর্তন করা যাবে না, ওইটাকে ওই রকমই রাখতে হবে। তোমাকে বললো 7 ওহমের কারেন্ট বের করো, তাহলে এটা কি পরিবর্তন করা যাবে? এটা পরিবর্তন করলে, পরিবর্তন বলতে কি বুঝাচ্ছি দেখো, আমরা সোর্স ট্রান্সফরমেশনের মাধ্যমে এমন একটা সার্কিট তৈরি করব, এই কমপ্লেক্স সার্কিটকে একবারে সহজ একটা সার্কিটে রূপান্তর করব। মনে হবে যেন একদম সিরিজ সার্কিটের একটা সার্কিট। তখন আমরা কি করব, জাস্ট নরমালি আমরা ভোল্টেজ ডিভাইডেড কারেন্ট সূত্র বসাই দেব, ভোল্টেজ ডিভাইডেড রেজিস্ট্যান্স সূত্র বসাই দেব, কারেন্ট বের হয়ে যাবে। সেটা কিভাবে, ধারাবাহিকভাবে আসি। দেখো এটা কি প্যারালালে আছে কিনা, এই দুটো যদি প্যারালাল করি 6 প্যারালাল 3, আমরা কি এটাকে এভাবে কনভার্ট করে এভাবে লিখতে পারি কিনা বলো? একটু ভেঙে ভেঙে আমি জাস্ট বুঝাবো, একবার করে দিব এরকম না। আচ্ছা, এরা কি বলতো 3 ওহম এইদিকে আছে, আর এরা কি সিরিজ আছে না, যোগ হয়ে হাত কত হবে, 5 হবে। কত হবে, 5 ওহম। আর এটা কত, 3 অ্যাম্পিয়ার। তাহলে এটা আসলে কত, 7 ওহম। এটা দেখো তো 5 অ্যাম্পিয়ার, আর এটা কত, 5 ভোল্ট। আর এইটা দেখো দুজন প্যারালাল হয়ে 6 প্যারালাল 3 হবে কিনা বলো? হবে না? হলে এটা কত আসে, 6 প্যারালাল 3 মানে 2 আসে মনে হয় না? 6 প্যারালাল 3 করলে কত, 2 আসে। এখন দেখেন তো, এই কারেন্ট সোর্সের সাথে এটা যদি আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাই, এটা যদি আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে চাই, তাহলে কি হবে? ভোল্টেজ সোর্সে যদি কনভার্ট করতে চাই তাহলে কি হয় দেখেন, তাহলে ভোল্টেজ সোর্সের যদি আমরা VS প্রাইম ধরি, সিঙ্গেল প্রাইম ধরি, ভোল্টেজ সোর্সে কনভার্ট করি, তাহলে কি ভোল্টেজ সমান কি কারেন্ট গুণন রেজিস্ট্যান্স না? 5 গুণন কত হবে, 2, কত আসবে, 10 ভোল্ট। বাট সিরিজে আমরা জানি সোর্সের রেজিস্ট্যান্স, ভোল্টেজ সোর্সের রেজিস্ট্যান্স কি সিরিজে যোগ হয়ে যায়। তার মানে এইটার যে নতুন চিত্রটা হবে সেটা হবে তার পজিটিভ প্রান্ত এইদিকে, তার পজিটিভ প্রান্ত মাইনাস এই প্লাস এইদিকে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে সেটার মানে কত, 2 ওহম, আর এটার কত, 10 ভোল্ট। এখানে আসলো কত, 7 ওহম। এটা আসলো কত বলো, 3 অ্যাম্পিয়ার সোর্স, আর এখানে কত আসলো, 5 ওহম। বুঝতেছো? ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে না, ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। এখন আমরা কি করতে পারি, এই ভোল্টেজ এর ভোল্টেজটা কি একই দিকে আছে না, যোগ হয়ে যাবে না? একই দিকে আছে না, একই দিকে থাকলে কি যোগ হয়ে যাবে, এরা যোগ হয়ে কত ভোল্টেজ হবে বলো, 15। এটাকে আমরা এভাবে দিতে পারি না, এখানে 2 আছে, এখানে কত প্লাস, এটা কত মাইনাস, এটা কত 15 ভোল্ট। এটা কি কিরকম করা যায় কিনা বলো? করা যায়। এখন আসেন এদিকে আসেন, এই 15 ভোল্টেজ কি, এটা হল 2 ওহম, এটাকে আমরা আবার কারেন্ট সোর্সে কনভার্ট করতে পারি না? করতে পারি। কিভাবে করতে পারি, যে IS প্রাইম 15 ভাগ রেজিস্ট্যান্স কত, 2, তাহলে কত আসে, 7.5, 7.5 কত অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্সটা কি প্যারালালে চলে যায়, তার মানে এটা আসলে কত, কারেন্ট যাবে কোন দিকে, উপর দিকে। আর রেজিস্ট্যান্স কত আছে বলো তো, এর 2 ওহম না, 2 ওহম। আর এখানে কত আসবে, 7 ওহম। এখানে কত আসবে, 3 অ্যাম্পিয়ার। এখানে কত, 5 ওহম নাকি, 5 ওহম। আর এটা কত আসবে, 7.5 অ্যাম্পিয়ার। আচ্ছা দেখো তো, 7.5 আর 3 একই পয়েন্টে আসতেছে না, একই পয়েন্ট আসতেছে, তার মানে এদের মিলিত কারেন্টটা কত হবে, 10.5 অ্যাম্পিয়ার মিলিত কারেন্ট। এবং এদের সাথে প্যারালালে কোন কোন রেজিস্ট্যান্স আছে, 2 আছে আর 5 আছে, তার মানে কত হবে, 2 আর কত 5, 2 ওহম আর কত 5 ওহম। আর এখানে একটা সিঙ্গেল একটা রেজিস্ট্যান্স আছে কত, 7 ওহম। এটার কারেন্ট কত, I0। এখন এই দুটো প্যারালাল আছে না, এই দুটো প্যারালাল করলে আমরা কি করব, একটা হয়ে যাবে। একটা হলে কত আসে বলেন, 2 প্যারালাল 5 করলে কত আসে দেখেন তো,
1 কত 42 1.42। এখন দেখেন আমরা কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করে বের করতে পারি, অথবা আপনি কি করতে পারেন, নরমালি কারেন্ট ডিভাইডের রুল অ্যাপ্লাই করতে পারেন, অথবা এটাকে আপনি আবার ভোল্টেজ সোর্সে কনভার্ট করেন। ভোল্টেজ সোর্সে কনভার্ট করলে কত আসবে, ভিএস ডাবল প্রাইম, তাহলে কত আসবে 10.5 গুণন কত 1.42, কত আসে 15 আসে, 15 ভোল্ট। তাহলে রেজিস্ট্যান্সটা কি সিরিজে চলে যাবে, তাহলে আলটিমেটলি কি আসলো, একটা ভোল্টেজ সোর্স যেটার ভোল্টেজ হলো 15 ভোল্ট, আর এই যে একটা সিরিজের রেজিস্ট্যান্স যার মান কত 1.42, আর এই যে একটা 7 ওহম রেজিস্ট্যান্স যার কারেন্ট কত I0 সমান সমান কত আসবে, তাহলে 15 ভাগ হলো কত 1.42 প্লাস হলো 7, বুঝছেন কত আসে দেখেন তো অ্যান্সার মিলছে কিনা। 15 ভাগ 8.42 কত 1.78 না, 78 স্যার। অ্যান্সার ঠিক আছে 1.78। আমার ক্যালকুলেশন চাপছে কিন্তু বলতে ভয় হইতেছে ভুল যায় কিনা, কনফিডেন্স নাই। আচ্ছা দেখো তাহলে বাকিগুলো পারবা, হ্যাঁ আর করলাম না, কালকে একবার নতুন এমনিতে প্রেসার হয়ে গেল। হ্যাঁ সোর্স ট্রান্সফরমেশন আছে আবার ওইদিকে, হ্যাঁ ডিপেন্ডেন্ট সোর্স, তো প্রেসার নিয়ে আসেন, হ্যাঁ শেষ প্রেসার নিয়ে কাজটা কমপ্লিট করে আসেন।